হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ক্ল্যারিফিকেশন ভিডিও। আমি বিগত যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, যেটা আমি কিছুটা বলেছিলাম যে কাদেরকে প্রিপারেশন নিতে হবে, তো সেটাতে অনেকের মনে হয়েছে, আমার মনে হয়েছে যে তারা অনেকটা মানে একটা মিস ইন্টারপ্রেট করছে, বুঝেছো পুরো ঘটনাটাকে। আমি যেটা বলতে চাইছি সেটা আমি যদিও পরিষ্কারভাবে বলিনি, কারণ সময়ের অভাব ছিল। তো আমি ব্যাপারটা বোঝাতে চাইছি, আমি কি বলতে চাইছি সেটা ক্ল্যারিফিকেশন দিতে চাইছি, যে আমি তোমাদেরকে ভুল পথে বোঝাতে চাইছি না। আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে কাট অফ কী হবে এটা আমি প্রেডিক্ট করছি না, এটা আমি জানি না। ঠিক আছে, যাই হোক, তোমরা কোন কতটা স্কোর করলে তোমরা ইন্টারভিউর জন্য রেডি হবে। দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল হিসাব বলছি, যে ওরা যেটা বলেছে, ধরে নিচ্ছি আমি 4,000 টোটাল ভ্যাকেন্সি আছে। কতজন? 4,000। আমি ধরে নিচ্ছি এখানে এসসি এসটি ওবিসি, ঠিক আছে, ওবিসি এ বি পিএইচ সবকে একসাথে ধরে নিচ্ছি, বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তো ওরা বলেছে যে এর কত পার্সেন্ট, এর কত গুণ ডাকবে, 1.6 গুণ ডাকবে। তাহলে এটা করলে হয় প্রায় 6,400 জনকে ওরা ডাকবে। তো এবার বক্তব্য হচ্ছে 6,400 জনের মধ্যে এক্সট্রা কতগুলো ডাকছে আমরা একটু ভাগ করে নিই। যে আমরা ধরে নিই যে এখানে হচ্ছে 4,000 জন হচ্ছে অরিজিনালি পাবে, এবং আমরা ধরছি যে আমরা এটাকে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 2,400 জনকে তারা এক্সট্রা হিসাবে ডাকছে। ঠিক আছে, যে এরা ডাকবে, এরা কি করবে, ইন্টারভিউ নেবে এবং আলটিমেটলি ওয়েটিং করে দেবে। কখন ওয়েটিং করবে আমি সেই জিনিসগুলোই বলছি। মনে করো, ধরে নাও যে প্রথম যে 4,000 জন যারা পাবে, তাদের মধ্যে ধরে নাও 4,000 জনই তোমার কি করে নিল, তোমার স্কুল নিয়ে নিল এবং 4,000 জনই জয়েন করে নিল। ঠিক আছে, তো দেখো 4,000 এবং তারপরে আরও 2,400 জনকে ডেকেছি। আমি ধরে নিলাম প্রথম 4,000 জনের যেটা লাস্ট জন পাবে, 3,999 পরে যে মানুষটি পাবে, তার ধরে নিলাম যে স্কোর হচ্ছে কত ধরে নাও যে আউট অফ 60 সে হয়তো, আউট অফ 60 বলছি, শুধু রিটেনটা নিয়ে বলছি, যে আউট অফ 60 হয়তো সে কত করেছে, বা ধরে নিচ্ছে আউট অফ 60টাই তোমাদের বেটার হিসাব হবে, যে আউট অফ 60 সে হয়তো ধরে নাও যে সে করেছে হয়তো 47। এটা হচ্ছে তার লাস্ট স্কোর। ঠিক আছে, 3,999 পরের যে জন, দ্য লাস্ট ম্যান, 4,000-এর মধ্যে যে তোমার কি পাবে, এই চাকরিটা পাবে, প্রপার চাকরিটা পাবে, ওয়েটিংয়ে যাবে না। ঠিক আছে, সে ফার্স্ট লিস্টেই এমপ্যানেলড হবে, তো সে হয়তো 47 পেয়েছে। এবার বক্তব্য হচ্ছে এর পরে যাদেরকে আছে, এই পরের যে 24 জন, সেখানে দেখবো যে এর নাম্বারটা কি হচ্ছে 46 থেকে 45 থেকে হয়তো গেছে 44 থেকে আলটিমেটলি হয়তো যে এই 2400-র মধ্যে যে লাস্ট, তারা সবাই হয়তো 43। এবার তোমাদেরকে এবছরের একটা নিয়ম বলি, যে ওদের বলা হয়েছে যে এবছরের নিয়মে যে লাস্ট কাট অফে, এই 43 মার্কসে যতজন থাকবে, তোমার প্রত্যেক জনকেই তোমাকে ইন্টারভিউতে ডাকতে হবে। তাতে তোমার 1.6-এর যে রুলটা রয়েছে সেটা ভায়োলেট হলেও কোনো অসুবিধা নেই। বক্তব্য হতে পারে যে 43তেই মনে করে 43 স্কোর করেছে হয়তো 2,000 জন, কথার কথা বলছি, এটা সব পসিবল নয়। তাহলে তোমার হয়তো এই যে এটা 1.6 গুণ ওরা ডাকবো বলেছে, সেটা হয়তো বেড়ে হয়ে গেল 1.9 গুণ। ওদেরকে কিন্তু ডাকতে হবে, এটা এই বছরের জন্য নতুন নিয়ম। আগে কি করতো, তোমাকে 1.6ই ডাকতো, এবার তারা এজ মেলাতো, কোনো সময় অ্যালফাবেট মেলাতো, বিশেষ করে এজ মেলাতো, যাদের এজ বেশি তাদেরকে প্রায়োরিটি দিত, যাদের এজ কম তাদেরকে কেটে দিত। কিন্তু এবার এটা করা চলবে না। লাস্ট কাট অফে যতজন থাকবে তাতে তোমার যত গুণী হোক তোমাকে ডাকতে হবে। ঠিক আছে, আমি আমার হিসাবে আবার ফিরে আসি। তাইলে যারা 47 করেছে, 47টা হলো প্রথম 4,000 জনের যে শেষটা, সে হয়তো 47 তার সে স্কোর করেছে। তাহলে প্রাথমিকভাবে তোমাদের কাট অফ কত হয়ে গেল? 47। ঠিক আছে, এরপরে 46, 44, 45, 44, 43, তোমার 43, কথার কথা 43 অবধি তোমাকে কি করার জন্য ডাকলো? ইন্টারভিউর জন্য ডাকলো। কিসের জন্য ডাকলো? ইন্টারভিউর জন্য ডাকলো। কিন্তু এই 2,400 জনকে তারা কিন্তু কি করে দেবে? ওয়েটিং করে দেবে। এই 2,400 জনকে তারা কিন্তু ওয়েটিং করে দেবে। কথাটা বোঝাতে পারলাম? প্রাইমারি লিস্টে যারা এমপ্যানেলড হবে তারা কিন্তু এই 4,000 জন, বোঝো? ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে যে যারা 43 স্কোর করেছো বর্তমানে, তারা তো ভাবছো যে আমরা তো পাবো না, তাই তো? আমি বলছি যে তোমরা এই জিনিসটা নিজেকে প্রিপেয়ার করো, যাতে তোমার যদি নাম এসে যায় এবং মনে করো রেজাল্ট বেরোনোর 10 থেকে 12 দিন বাদেই তোমাকে যদি ইন্টারভিউ ডেট দিয়ে দেয়, ঠিক আছে, তো তুমি যেন নিজেকে রেডি রাখতে পারো। আমার বক্তব্যটা এই জায়গাটাই ছিল। ঠিক আছে, আমি বলছি না যে 5 বার রেজাল্ট বেরোবে,
আমার বক্তব্য হচ্ছে রেজাল্ট একবারই বেরোবে, একটা 1.6-এর মধ্যেই তোমাকে আসতে হবে, ঠিক আছে? আসার পর তুমি কিন্তু 1.6-এর মধ্যে চলে এলেও তুমি যে চাকরিটা পাবে এটা ব্যাপার নয়, তোমাকে ইন্টারভিউটা দিতে যেতে হবে, ঠিক আছে? তার মানে এই নয় যে তুমি চাকরিটা পেয়ে গেলে। এরপর আমি যে রোল করবে এই কথাটার মানে কি, আমি কি বোঝাতে চাইছি যে ভ্যাকেন্সিটা রোল আউট করবে, মানে দেখো এই 4,000 জন কিন্তু নেবে না, 4,000 জনের মধ্যে হয়তো ক্লাস 9-10-এ হয়তো আলটিমেটলি ফিল আপ করবে কথার কথা হয়তো 2300 জন। তাহলে এই 2300 জনের পরে বাকিটা কতজন পড়ে রইল? 17 জন, মানে 4,000 মাইনাস 2300 করলে 17 জন পড়ে রইল। সেই 17 জনটা ওরা কোনখান থেকে নেবে? এই 2400 থেকে ওরা 1700কে নেবে। তাহলে তোমাকে আমি বলছি যারা হয়তো 43 পাচ্ছ বা 44 পাচ্ছ, তারা হয়তো ভাবছো আমার তো কোনোদিনই নাম আসবে না, ঠিক আছে? তোমার বক্তব্য হচ্ছে যে তুমি রেডি থাকো, ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করো, এই কদিনে তুমি নিজেকে প্রিপেয়ার করো, ছেড়ে দিও না। কথাটা আমি আরও বলছি যে বারবার রেজাল্ট বেরোবে না, মানে 43 থেকে কাট অফটা নেমে তোমার হয়তো 30-এ চলে আসবে না কোনোদিন, আমি এটা বোঝাতে চাইনি। যা হবে একবারই হবে, একবারই রেজাল্ট বেরোবে এবং একবারই ইন্টারভিউ হবে, ঠিক আছে? যদি অন্য কোনো অঘটন না ঘটে, কোনো মোশ্চেনের ভুল, হাইকোর্টের কোনো ইস্যু, এইসব যদি না থাকে, একবারই রেজাল্ট বেরোবে, একবারই ইন্টারভিউ হবে। কিন্তু অনেকগুলো লিস্ট বেরোবে, যত ছাড়বে তত এরা এখান থেকে টানবে, যত ছাড়বে, মনে করো প্রাথমিকভাবে হয় 2300 জন নিয়েছে, 1700 জন ছেড়ে দিল, তাহলে এইখান থেকে 1700 জনকে টেনে নিল, আবার পরবর্তীকালে হয়তো 95 জন কি করে দিল, ছেড়ে দিল, তাহলে ওখান থেকে আবার 95 জনকে টানলো, মানে 2400 থেকে আবার মানে 1700 জনকে নিয়েছে, পড়ে থাকলো, তাহলে তোমার কত, তোমার আর 700 জন থেকে আবার 95কে ডাকলে, তাহলে আলটিমেটলি পড়ে রইল কত, এখানে 605 জন। আমি এই হিসাবটা বোঝাতে চেয়েছি। সেকেন্ড পয়েন্টে আসি, এটা নিয়ে অনেকেরই কনফিউশন যে আমি কি বলতে চেয়েছি, যে বিএড, ঠিক আছে, আমি পছন্দ করি না, সেটা আমার একদম নিজস্ব ওপিনিয়ন। আমার বক্তব্য হচ্ছে যে আমি তোমাদেরকে কেন বলছি, কারণ এতটা মনে হয় ভ্যাকেন্সি এর আগে এসএসসি কোনোদিন নেয়নি। লাস্ট 2016তেও মনে হয় 34,000 ছিল, ঠিক আছে, এবং তাতে যেটা মানে যতজনকে ডেকেছিল সেই রেশিওটাও কম ছিল। তোমাদের আছে ভ্যাকেন্সি প্রায়, মানে সব কিছু মিলে বলছি প্রায় 35,000 প্লাস, তোমাকে ডাকবে 1.6-এ, মানে 50,000-এর বেশি জনকে ডাকবে। ইন্টারভিউটা খুব কম দিনের মধ্যে তাকে কি করতে হবে, তাকে সাম আপ করতে হবে, খুব কম দিন হাতে, মানে তারা 2 মাস ধরে ইন্টারভিউ করার সুযোগ নেই, কারণ হাইকোর্টের কিছু নির্দেশ আছে যা একদম ডিসেম্বরের মধ্যে তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমার ইন্টারভিউটা খুব ফাস্ট হবে, তোমার জন্য বেশি টাইম বরাদ্দ থাকবে না, মানছি হয়তো ডেমো আছে। আমি তোমাকে বলছি যে বিএড কিন্তু অ্যাকচুয়ালি ভালো পড়ানোকে ডিফাইন করে, কিন্তু আমরা ভাবি যে বিএড কিছু নিয়মকে ডিফাইন করে। আমি সেই নিয়মগুলোকেই মানতে বারণ করছিলাম, যে তুমি ভালো পড়িয়ে এসো, তুমি কি নিয়ম পালন করছো, তুমি সবটা পালন করতে পারবে না, আর ওটা পারার মতন জায়গা নয় যে তুমি সেই যেখানে যে সমস্ত নিয়মকে পালন করে উঠবে, তুমি ওদেরকে দিয়ে কিছু বলাবে, নিজে কিছু বলবে, এসব করার সময় পাবে না। তুমি হার্ডলি হয়তো তোমার ডেমোর জন্য তুমি যদি 4 মিনিট সময় পেয়েও যাও, অনেক সময় বললাম তোমার ইন্টারভিউ হবে, সেটা হয়তো 3-4 মিনিট হবে, তারপরে ডেমো, মানে তোমার পেছনেও 8 মিনিট, তোমার আসা যাওয়া, তোমার পরের জন ঢুকবে সেখানে আরও 2-3 মিনিট নষ্ট হবে, মানে পার ক্যান্ডিডেট 11 মিনিট থেকে 12 মিনিট করে যদি সময় নষ্ট হয়, এটা কিন্তু যথেষ্ট সময়। এতজনকে একসাথে সাম আপ করা অনেকটা সময়ের কাজ, মানে 11 মিনিট তাদের পেছনে প্রত্যেকজনের যদি বরাদ্দ করো, প্রত্যেকজনের পেছনে যদি 11 মিনিট করে বরাদ্দ করো, সেই সময়টাও কিন্তু হিউজ। তো আমি বলছি তুমি কিন্তু ডেমোর জন্য এত কিছু দেখার সময় পাবে না। আমি তোমাদেরকে একটাই কথা, আমার সাজেশন, যদি শোনো, তুমি বিএডকে মেনে চলো, আমি মানতে বারণ করছি না, কিন্তু বিএডের ভালো দিকটাকে মেনে চলো, যে বিএড ডিফাইন করে ভালো পড়ানোকে। বিএড এটা ডিফাইন করে না তুমি কত সুন্দরভাবে এলে, কত সুন্দর কত মিষ্টি গলায় কথা বলছো, আর তুমি পড়াচ্ছ একদম বাজে, কিন্তু গলাটা তোমার খুব মিষ্টি করে কথা বলছো, এগুলো মিন করতে চায়। এগুলো আমি বলছি এগুলোকে বাদ দেবে, তোমার পড়ানোটা যেন স্ট্রং হয়। এবং আমাকে আরও বলছি যে ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে তুমি হয়তো তোমার যেটা প্রপার টপিক, যে সাবজেক্টেরই হও, তুমি টপিকের মধ্যে ঢুকতেই হয়তো পারবে না প্রপারলি, তোমার ঢোকার দরকার নেই। তুমি ইন্ট্রোডাকশনটাকে এত সুন্দর করে বানাও, এত সুন্দর করে দাও, ওনাদের সাহায্য ছাড়া শুধু শুধু নিজে নিজে একা একা ইন্ট্রোডাকশনটাকে এত সুন্দরভাবে পড়াও যে তোমার যেন বুঝতে পারে যে না, তুমি ভিতরে ঢুকলেও কিন্তু তুমি বেশ সুন্দর পড়াবে। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা, আমি বিএডকে পছন্দ করি না, সেটা আমার নিজস্ব ব্যাপার, আমি বিএডের এই নিয়মগুলোকে পছন্দ করি না, কিন্তু বিএড অ্যাকচুয়ালি কি ডিফাইন করে, বিএড অ্যাকচুয়ালি ভালো পড়ানোকে ডিফাইন করে,
ঠিক আছে? তো ভালো পড়ানোর জন্য তোমাকে বিএড না করলেও চলবে, আবার যদি বিএড করো তুমি কিছু নিয়ম নীতি মেনে পড়ানোটাকে তোমার আরও বেটার করবে। কিন্তু আমি দেখেছি যে বিএড কলেজগুলো বা প্রত্যেকটা জায়গায় তুমি কি পড়াচ্ছ দ্যাট ডাজেন্ট ম্যাটার, তুমি নিয়ম নীতি পালন করছো কিনা সেটা তোমার প্রাইমারি অবজেক্টিভ হয়ে যায়। আমার বক্তব্য যে এখানে যেন এটা করো না, ঠিক আছে? অভদ্রতা করতে বলছি না, তুমি সুন্দরভাবে যাবে, সুন্দরভাবে ঢুকবে, তুমি তোমার পড়িয়ে আসবে, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে আগের দিন একটা কথা বলছিলাম যে তুমি তোমার বিএডে নিয়ম আছে যে তুমি তোমার পেছন মানে ব্যাক সাইডটা তুমি দেখাতে পারবে না, তোমাকে এমনভাবে লিখতে হবে যেন তোমার একটু সাইড করে থাকে, ঠিক আছে? মানে তোমার যেন সাইডের যেটা কি বলে ওটাকে, মানে সাইড ভিউটা যেন তারা পায়, তারা একদম ব্যাক ভিউ যেন না পায়। কিন্তু এক বলো তো, যে তুমি যখন অ্যাকচুয়াল স্কুলে পড়াচ্ছ তখন এটা কি তুমি মেনটেন করতে পারবে? পারবে না। এবার ওখানে যেও তুমি ওটাকে হার্ড অ্যান্ড ফাস্ট যদি মেনটেন করতে গেছো, তাহলে তোমার লেখাটা হয়তো খারাপ হয়ে যাবে, তোমার সময় কম, তাহলে তুমি ওটাকে ওইটার দিকে বেশি মাথা ঘামিও না। যদি ব্যাক দেখা যাচ্ছে তো দেখা যাক, এতে খুব একটা কিছু এসে যায় না, ইন্টারভিউয়াররাও বুঝবেন যে অত হার্ড অ্যান্ড ফাস্ট নিয়মকে ফলো করা যায় না, ঠিক আছে? তো আমার বক্তব্য এটুকুনি ছিল যে ভালো পড়িয়ে এসো, ঠিক আছে? বিএডের নিয়ম মানতে যে পড়াটা যেন তোমার মানে ডেমোটা যেন নষ্ট না করে ফেলো, ঠিক আছে? তোমার 3-4 মিনিট ওরা বললো, তুমি বললো, ওই বলতে বলতে 3 মিনিট কেটে গেল, তুমি তারপরে টপিকটাতে কিছুই করতে পারলে না, তাহলে এটা তোমার ফল্ট। কিন্তু তোমাকে তখন দেখবে না যে না এ তো ইন্টারাকশন করেছে, তোমার দেখবে যে পড়াতেই পারলো না, তো এসে নিয়ে শুধু বকাবকি করলো, এধার ওধার গল্প করলো, চলে গেল। এটা যেন না হয়। হ্যাঁ, আমি আরও বলছি, ভালো ভালো পড়ানোর কদর কিন্তু সব জায়গায় আছে। তুমি বিনা নিয়ম মেনেও তুমি যদি খুব সুন্দর পড়িয়ে আসো, তার কিন্তু কদর তুমি পাবেই পাবে, ঠিক আছে? কেউ তোমাকে আটকাবে না। আমি এই জিনিসগুলোকেই বলতে চাইছি, কেউ মিস ইন্টারপ্রেট করো না, ঠিক আছে? আমি আরও বলছি, রেজাল্ট একবারই বেরোবে। আমি তোমাদেরকে আগের ভিডিওর মাধ্যমে জানাতে চাইছিলাম যে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। মানছি কিছু জন কম নাম্বার পেয়েছো, আমি কম নম্বর হলেও বলছি এই তো সময়টা তোমারই, এই সময়টা কিছু করার নেই অন্য কিছু, তাহলে এই সময়টাতে একটু পড়াশোনাটা করো, নিজেকে রেডি করার কথা বলেছি আমি। আমি একবারের জন্য বলিনি যারা 38 পেয়েছে তারা পেয়ে যাবে, তারা হয়তো পাবে না, ঠিক আছে? তারা হয়তো পাবে না। কিন্তু আমি কি বলছি, যারা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে, 43, 44, 45, আমি জেনারেল ইউয়ারদের কথা বলছি, যারা হয়তো 45 বা 46 মতন স্কোর করেছো, তারা নিজেদেরকে রেডি করো। ইন্টারভিউ কিন্তু চলে এলে, রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউর সময়টা কিন্তু কম, রেজাল্ট বেরোনোর পরে যে ইন্টারভিউ ডেটটা দেবে সে সময়টা কিন্তু খুব কম। ওই সময়টার মধ্যে বাই চান্স তোমার যদি এরকম মনে হচ্ছে সব কিছু হয়ে গেল আর আমিই রেডি ছিলাম না, ঠিক আছে? এই জিনিসটা যেন না হয়, বা সেটুকুনি বলার ছিল। থ্যাংক ইউ।